আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত, কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের বিধান। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হবেন 13ই আগস্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা, ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান। এবং বরিশালে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রকৃতি সংরক্ষণে সবাইকে উৎসাহিত করবে বলে বিশিষ্টজনদের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ইসির ভোট বাতিলের ক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনী বিভাগকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা সহ একগুচ্ছ সংশোধন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান রাখা হচ্ছে। আর একক প্রার্থী থাকলে সে আসনে না ভোটের সিদ্ধান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিতের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। নাজিব বেগ জানাচ্ছেন। সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কারে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে নির্বাচন কমিশন। 8 ঘন্টার বৈঠক শেষে চূড়ান্ত খসড়া তুলে ধরা হয়। খসড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প। কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। 2 জন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, হবে পুনর্নির্বাচন। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ভোটের ফলাফল বাতিলের ক্ষমতা বাড়ানো হয়েছে খসড়ায়। সে সাথে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন নিয়ে ইসির করণীয় করা হয়েছে স্পষ্ট। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে তাহলে নির্বাচন কমিশন কি করবে? সো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন। আমরা চাচ্ছি যে এটা আরও স্পেসিফিক লেখা থাকে। পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 3 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন মালয়েশিয়ায়। স্থানীয় সময় সন্ধে 7:50 কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল। এ সময় অধ্যাপক ইউনুসকে গার্ড অফ অনার দেওয়া হয়। মঙ্গলবার সকালে পুত্রাজায়া কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন অধ্যাপক ইউনুস। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেভাংসান মালয়েশিয়া 13ই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা 2টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তাঁর এই সফর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ভোটের অধিকার নিশ্চিত করা। নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি। বিএনপির নওগাঁ জেলার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ঘুরঘুর করছে, যারা নিজের স্বার্থ হাসিলের পর দলের দুঃসময়ে চলে যাবে, তাদেরকে দূরে রাখতে হবে।
রাহুল রায় জানাচ্ছেন। রোববার ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন, এরপর দিন নওগাঁ জেলার সম্মেলন। ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের এসব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলার সম্মেলনেও প্রায় পুরো সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও দিয়েছেন। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত এক যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা, এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। যারা স্বার্থ হাসিল করতে চায় তাদেরকে দূরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন, আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে, কিন্তু রাষ্ট্র গঠনে বিএনপি 2.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন বিএনপির মূল লক্ষ্য তা বাস্তবায়ন করা। এই 31 দফার মধ্যে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গঠনতান্ত্রিক আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে পুঁজি করে জাতির সাথে বেইমানি করেছে, জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে একই পথে হাঁটছে জুলাই আন্দোলনের বিপ্লবী এবং অন্তর্বর্তী সরকার। তাদের দাবি, পিলখানা ট্র্যাজেডি, শাপলা গণহত্যা, 2018-র কোটা ও নিরাপদ সড়ক আন্দোলন এবং 1947-এর ভয়াবহতা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। পিলখানা ট্র্যাজেডি, শাপলা গণহত্যা, 2018 সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন এবং 1947-এর ইতিহাস জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন। যৌথ এ সংবাদ সম্মেলনে অংশ নেয় হেফাজতে ইসলাম, বিডিআর কল্যাণ পরিষদ, 18-এর কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনকারীরা। বলেন, ক্ষমতার লোভে ইতিহাসকে বিকৃত করছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল। এই ঘোষণাপত্রে তৈরির পিছনে একটি রাজনৈতিক প্রক্রিয়া কাজ করেছে, যা জুলাই অভ্যুত্থানকে শুধুমাত্র একটি দলীয় সম্পদ বানাতে চায়। রাষ্ট্র গঠনের পথে কোনো শহীদের রক্ত, কোনো শিক্ষার্থীর কান্না কিংবা কোনো জনগোষ্ঠীর দুঃখ যেন জুলাই ঘোষণাপত্র ভুলে না যায়। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টায় জুলাই বিপ্লবকে ধারণ করেন না। এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আওয়ামী লীগ যেভাবে 71-এর চেতনাকে বিক্রি করে এই 54 বছর রাজনীতি করেছে, আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণঅভ্যুত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে। আমাদের ভাবতে আশ্চর্য লাগে, এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গায় আওয়ামী দূষণেরা গাপটি মেরে বসে আছেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, এভাবে চলতে থাকলে তাদের পরিণতি মঈনুদ্দিন, ফখরুদ্দিনের মতোই হবে। এই দেশ ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মুক্ত, ভারতীয় দালাল মুক্ত করে এদেশকে নতুনভাবে স্বাধীন করবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের দ্বন্দ্বের বলি হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তবে তিনি বলেছেন, বাংলাদেশের কিছু মানুষ যে ভুল করেছে তাদের শাস্তি হওয়া উচিত। সাদি মাহমুদ জানাচ্ছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ,
তিনি তার খালা শেখ হাসিনার যোগসাজশে ও প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচলে তার মা, ভাই ও বোনের জন্য প্লট নিয়েছেন। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ বলেছেন, এসব অভিযোগ পুরোপুরি অবাস্তব। আদালতে হাজির হতে আনুষ্ঠানিক সমন এখনো পাইনি। মনে হচ্ছে আমি যেন এক চরম অস্বস্তিকর দুঃস্বপ্নে আটকে আছি। অথচ আমার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে সেটি এখনো জানতে পারিনি। আমি আইনি পরামর্শ নিচ্ছি। আমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটি আমার আইনজীবীদের পরামর্শের আলোকে নির্ধারণ করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগও অস্বীকার করে টিউলিপ বলেন, তিনি ডক্টর ইউনূস ও তার খালার দ্বন্দ্বের শিকার। আমি আমার খালাকে রক্ষা করার জন্য আসিনি। আমি জানি তার সরকারি দায়িত্ব কিভাবে পরিচালিত হয়েছে, কিভাবে শেষ হয়েছে তার প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে। আর আমি সত্যিই আশা করি বাংলাদেশের মানুষ যে পরিসমাপ্তি চান তারা যেন তা পান। বাংলাদেশের কিছু লোক ভুল করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে আমি নই। সত্যি হলো আমি শুধুই কোলেটারাল ড্যামেজ, কারণ আমার খালার সঙ্গে ডক্টর ইউনূসের শত্রুতার পরিণতি এটি। অভিযোগের স্পষ্টতা নিয়ে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন টিউলিপ। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ডক্টর ইউনূস বলেন, এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে। সাদি মাহমুদ, চ্যানেল আই। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য সব ধরনের চেষ্টা থাকবে। কেরানীগঞ্জে একটি ভোট কেন্দ্র পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে ৮০,০০০-এরও বেশি সেনা সদস্য দায়িত্বে থাকবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকবেন। বডি ক্যাম্প দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন সুন্দর করতে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার চলছে। তিনি আক্ষেপ করে বলেন, আগে কেউ বিপদে পড়লে মানুষ তাকে সহযোগিতা করতে আপ্রাণ চেষ্টা করতেন, এখন ওই ঘটনার ভিডিও ধারণ করেন। পুরা ওই সিসিটিভির কাজই কিন্তু হয়ে যায়, পুরা অবজারভেশনের কাজটি হচ্ছে। কেন্দ্রবর্তী থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরও বাড়াচ্ছি ওই কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতাকে হত্যার নির্দেশের তথ্য আছে, যার মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণ করা হবে। যারা অপরাধ করেছে তাদের কেউ ছাড় পাবে না বলেও সতর্ক করেছেন তিনি। গত বছর 5ই আগস্ট চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। মাজহুল হক মান্না জানাচ্ছেন, চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার মামলার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, 3 কনস্টেবল সুজন, ইমাদ হোসেন ইমন ও নাসিরুল। মামলায় পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 14 জুলাই 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সোমবার সাক্ষ্যগ্রহণের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাই আগস্টের বিচার নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে সতর্ক বার্তা দেন তিনি। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। প্রথম দিন মামলায় সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। তাই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মে। এরই ধারাবাহিকতায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বরিশালের বিভিন্ন শিক্ষাঙ্গনের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এমন উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করবে বলছেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে জীবন জীবিকা। তবে মানুষেরই অপরিণামদর্শী ও পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে মানব সভ্যতা। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে বরিশালের মডেল মসজিদ, শঙ্কর মঠ মন্দির ও ক্যাথলিক চার্চে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মসজিদ প্রাঙ্গণে, মাদ্রাসার প্রাঙ্গণে এবং গির্জার প্রাঙ্গণে, এই যে উপাসনালয়ের প্রাঙ্গণেও আমাদের গাছ লাগানো উচিত, সেটাও কিন্তু এই বরিশালবাসীরা মাথায় রেখেছেন। আমাদের 15% কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এই সবুজ গাছ। এই বৃক্ষ কিন্তু আমাদের কিন্তু নানাভাবে উপকার করছে। তারই একটি বড় প্রমাণ হচ্ছে আমাদের কর্মক্ষমতা। আসুন এই বর্ষায় আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। এই উদ্যোগ ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনরা। আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ক্যাথলিক চার্চ বাংলাদেশে সর্বত্র বৃক্ষরোপণ আজ থেকে না, এটা 50 বছর আগে থেকেই আমরা গাছ রোপণ করি। বৃষ্টি বা অতি খরার যে প্রকোপ, সেটার থেকে মুক্তির আসলে একটাই উপায় হতে পারে, সেটা হলো গাছ লাগানো। বাংলালিংক এরকম একটা মহৎ উদ্যোগের সাথে সামিল হতে পেরেছে। এই জন্য আমরা প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই। জনগণের কাছে একটা বার্তা হিসেবে থাকবে, বৃক্ষরোপণ সকলের উপকার করে দেশের অক্সিজেনের ব্যালেন্স করে। প্রকৃতি ও জীবন ক্লাবের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ ও মুলাদির 32টি শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। বৃক্ষ শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা। আমরা আশাবাদী যে আমাদের যে উদ্যোগ, মানুষের যে উদ্যোগ, আমরা বাংলাদেশকে সবুজে সাজাতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ সংরক্ষণে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমে রক্ষা পাবে প্রাণ প্রকৃতি, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন রাহুল রায়। যাচ্ছি রাহুলের কাছে। নবনীতা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস এফসির মুখোমুখি হবে ঢাকা আবাহনী। প্রস্তুতির ঘাটতি থাকলেও হোম গ্রাউন্ডে পরিকল্পনা কাজে লাগিয়ে জয় চান আকাশী নীলদের হেড কোচ মারুফুল হক। প্রথমবার এএফসির টুর্নামেন্টে অংশ নিয়ে প্লে অফে চোখ ক্লাব মুরাসের। ঢাকায় জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বিকেল 5টায়। বিস্তারিত জানাচ্ছেন আদিল আহমেদ শান। অতীত পরিসংখ্যানে কিরগিজস্তানের কোনো ক্লাবের সঙ্গেই জয় পায়নি ঢাকা আবাহনী। সেই রেকর্ড ভাঙার মিশন কোচ মারুফুলের। নির্ধারিত সময়ের কম 26 দিনের অনুশীলনে মাত্র 2 দিন মালির ফরওয়ার্ড দিয়াবা থেকে পেয়েছে তারা। যদিও ওরা অনেক কঠিন অপোনেন্ট, তারপরে তাদের লাস্ট 7-8টা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে, তাহলে আমি আশাবাদী এই ম্যাচে। মুরাসকে রুখতে বাড়তি পরীক্ষা দিতে হবে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পাওয়া লেফট ব্যাক আসাদুজ্জামান বাবলুর ডিফেন্সকে। নতুন মৌসুমের জন্য ভক্তদের আস্থার প্রতিদান দিতে তৈরি আছেন আলামিন ও শেখ মোরসালিনরা। আমার স্টেডিয়ামে খেলা, আমার সাপোর্টার, সবকিছু আমার, তাই সেই তুলনায় আমার কনফিডেন্স 100% থাকবে। যদি স্যারের প্ল্যান অনুযায়ী আমরা পুরোটা দিতে পারি, তাহলে ইনশাল্লাহ ওদেরকে আমরা ডিস্ট্রয় করতে পারবো। অভিজ্ঞ আবাহনী যেখানে 15 বারের মতো আন্তর্জাতিক পর্যায়ে খেলছে, সেখানে 2023 সালে যাত্রা করে প্রথমবারের মতো এএফসিতে ক্লাব মুরাস। ইউরোপিয়ান ধাঁচে খেলা কিরগিজস্তানের অন্যতম ধনী ক্লাবটির ইউক্রেনের হয়ে বিভিন্ন পর্যায়ে খেলা 9 ফুটবলার আছে।
শক্তির বিচারে এগিয়ে থেকেও আবাহনীকে সমীহ তাদের। এএফসিতে খেলাটা আমাদের জন্য নতুন, নকআউট টুর্নামেন্টে, তাই আমরা সিরিয়াস। এওয়ে ম্যাচের প্রেসার হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে। আবাহনীর হোম গ্রাউন্ডে খেলা কঠিন হলেও আমাদের ভালো প্রস্তুতি আছে। আবাহনীর ম্যাচের দিনেই রাত 11:30টায় কাতারে সিরিয়ান ক্লাব আল কারামার বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি নবনীতার কাছে। রাহুল, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজামউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। তার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ এবং রোববার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই নোটিশে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধে এক ব্যক্তির কাছে নিজামউদ্দিনের টাকা চাওয়ার কথোপকথনের একটি ভিডিও রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে ফেসবুক লাইভে পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ অস্বীকার করেন নিজাম। এর আগে 5 জুলাই নিজামউদ্দিনের বিরুদ্ধে 2 কোটি টাকা চাঁদা চাওয়া ও না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দেওয়ার অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পূর্ণ প্রস্তুত রয়েছে র্যাব। একথা জানিয়ে এলিট ফোর্সের ডিজি বলেছেন, সরকারের চাহিদা মতো নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে র্যাব সদস্যরা। এনামুল কবির রূপম জানাচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজধানীর কাউরান বাজারে পলিথিন বিরোধী অভিযানে আসেন এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক। সেখানে জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আমরা মনে করি যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করে যাচ্ছি। সামনের নির্বাচনের জন্য আমরা সরকার কর্তৃক যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ করব। আন্দোলনের সময় খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার নিয়েও কথা বলেন র্যাব মহাপরিচালক। অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা চেষ্টা করব আমাদের এই অভিযানটাকে আরো জোরদার করার জন্য এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। র্যাব বিলুপ্তির বিষয়ে এটি বিলুপ্তি হবে কি হবে না কি হবে এই নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা ভাবনা করতেছি না, এটা সরকার দেখবে। জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন এলিট ফোর্সের মহাপরিচালক। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষের নবীন বরণ ঢাকা পাবনা মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগে নবীন শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস না থাকায় প্রতিবাদ হিসেবে মহাসড়কে নবীন বরণ করে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গাজীপুরে নিহত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। এ সময় সাংবাদিক তুহিনের খুনিদের সর্বোচ্চ বিচার এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার দাবি জানান বক্তারা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 61 ফিলিস্তিনি। গাজা দখল পরিকল্পনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সতর্ক করেছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপীয় বিভিন্ন দেশ। সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে লন্ডন সহ বিভিন্ন শহরে। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আটকের 2 ঘণ্টা পর মুক্তি পেলেন ভারতের বিরোধী দলীয় দলনেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। কর্মসূচিটি মূলত বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ও জালিয়াতির অভিযোগে আয়োজন করা হয়েছিল। রাহুল গান্ধী বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এবং এক ভোটের লড়াই। তাই একটি পরিষ্কার ভোটার তালিকা চান তিনি। দিল্লি পুলিশ জানায়, মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
সঙ্গীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাস দুয়েক আগে যাত্রা শুরু করেছে এআই ব্যান্ড দ্য ভেলভেট সানডাউন। গত 5 জুন ব্যান্ডটির প্রথম অ্যালবাম ফ্লোটিং অন ইকোজ প্রকাশ পায়। দ্রুত ইউটিউব, স্পটিফাই সহ একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের টপ চার্টে উঠে আসে রক ব্যান্ডটির গান। শ্রোতারা প্রথম ভেবেছিলেন এটি হয়তো নতুন কোনো ব্যান্ড, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি নিয়ে শ্রোতাদের সন্দেহ প্রকাশ পেলে জানা যায় পুরো ব্যান্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। দ্য ভেলভেট সানডাউনের অ্যালবামের গান ডাস্ট অন দ্য উইন্ড গত 29 জুন থেকে 1 জুলাই পর্যন্ত যুক্তরাজ্য, নরওয়ে ও সুইডেনে স্পটিফাইয়ের দৈনিক ভাইরাল 50 চার্টে শীর্ষে ছিল। এখনও পর্যন্ত তাদের শ্রোতার সংখ্যা প্রায় 9 লাখ। এবারে কৃষি সংবাদ। জুলাই মাসের টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, ডুবে গেছে রোপা, আমন ধান, বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজি ক্ষেত। দুশ্চিন্তায় রয়েছেন জেলার হাজারো কৃষক। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। গত জুলাই মাসে সাতক্ষীরা জেলায় 778 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা অন্য বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অতিরিক্ত এই বৃষ্টির পানিতে জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষিতে। আমি 1-1.5 বিঘা জমি চাষ করেছিলাম, বর্ষার কারণে, জলাবদ্ধতার কারণে সবগুলো ডুবে মারা গেছে। ধান হওয়ামুখী ছড়িয়ে গেছে, সেসব ধান সব নষ্ট। আমাদের এখন আমার 6 বিঘা জমি করা, আমি খুব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। জলাবদ্ধতার কারণে কৃষকের চাষকৃত ফসল পানিতে ডুবে গেছে। আমন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা ধান রোপণ করতে পারছেন না। ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার যদি আমাকে কিছু অর্থ সাহায্য করতো তা আমরা একটু সুবিধা পেতাম। ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে রাখায়, পূর্বশালীরা এগুলো বন্ধ করে রাখায় কিন্তু এই সমস্যাটা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সহ সকল বিভাগের সমন্বিত কাজের মাধ্যমে জলাবদ্ধতার সমস্যা সমাধানের কাজ করছে। এখানে প্রধান ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এটা যদি তারা এই যে জলাবদ্ধতার সময়ে কোন জায়গা দিয়ে পানি নিষ্কাশন করলে পারে জনগণের দুর্ভোগ লাঘব করা যাবে, এ ব্যাপারে তাদের কিন্তু গবেষণা করা দরকার এবং বাঁধগুলা শক্ত করে বাঁধা দরকার। সাতক্ষীরা পৌরসভা সহ বেশ কিছু এলাকার 162 হেক্টর জমি আউশ ধান, 50 হেক্টর সবজি এবং 145 হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বারো ফুট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ রংপুরের সদস্যরা। জেলেদের জালে ধরা পড়া আঘাতপ্রাপ্ত সাপটির চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। লোকালয় সহ খাল বিলে পাওয়া সাপ হত্যা বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিপ্রেমী ও শিক্ষার্থীরা। মেরিনা লাভলি জানাচ্ছেন। সাপ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে রংপুর কারমাইকেল কলেজে উদ্ধার হওয়া 12 ফুট লম্বা অজগর সাপ নিয়ে আসে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা। লাইব্রেরি ভবনের সামনে 13 কেজি ওজনের অজগর দেখতে ছুটে আসেন শিক্ষার্থী সহ উৎসুকরা। ছোটবেলায় আমরা পড়েছিলাম অতএব অজগর আসছে তেড়ে, কিন্তু আসলে সাপের প্রকৃত বৈশিষ্ট্য তেড়ে আসা নয়। এই সাপকে হঠাৎ করে অনেক মানুষ এলোপেতারি পাথর দিয়ে নিক্ষেপ করে খুবই মেরে ফেলা অবস্থার মতন হয়ে গেছে। সাপকে মেরে না ফেলে সাপকে রেস্কিউ করে আমরা সাপের জন্য যে জায়গাটা উপকারী সেই জায়গাটায় রেখে দিতে পারি। শনিবার কুড়িগ্রামের উলিপুর বেগমগঞ্জ ইউনিয়নের একটি চরে জালে আটকা পড়ে বার্মিজ প্রজাতির এই অজগর সাপ। সেখানে স্থানীয়রা সাপটিকে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে স্নেক রেস্কিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে। সে যেহেতু মাথায় আঘাত পাইছে, তার ব্রেনের একটা হেমোরেজ হতে পারে, যার কারণে সেই ট্রিটমেন্টটাও পাচ্ছে এবং মুখের ভিতরে যে ক্ষতগুলো যেন দ্রুত শুকায় আর এখান থেকে যেন ব্যাকটেরিয়া কোনো ঝামেলা না করতে পারে, সেজন্য সেই মেডিসিনটা দেওয়া হচ্ছে এবং ট্রিটমেন্টটা চলতেছে। জীববৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খল রক্ষায় পরিবেশের উপকারী সাপ হত্যা বন্ধ করা সহ তাদের নিরাপদ আবাস নিশ্চিতে সকলকে কাজ করার আহ্বান পরিবেশ কর্মীদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রিপেইড কার্ড চালু করল মাস্টার কার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং সেবা পে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সেবা পেয়ের প্ল্যাটফর্মে লেনদেনকারী ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে চালু হওয়া কার্ডটি ছোট ব্যবসায় লেনদেনের চাহিদা পূরণে সহায়ক হবে। এই প্রিপেইড কার্ড ব্যবহার করে নগদ লেনদেন করা যাবে। কার্ডটি ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলা এবং দেশ বিদেশে অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই লেনদেন করা যাবে। মাস্টার কার্ডের বিশেষ কিছু অফার এবং সুযোগ সুবিধাও পাবেন কার্ডধারীরা। সংবাদে সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে সোহাগ হত্যা মামলায় তদন্তকারী সংস্থার প্রতি বাদী, সাক্ষী, স্বজনদের অনাস্থা। 2 নম্বর আসামি ঘুরে বেড়ালো, গ্রেপ্তার করা হচ্ছে না অভিযোগ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত সোহাগ হত্যা মামলার তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা জানিয়েছে মামলার বাদী, সাক্ষী ও পরিবারের সদস্যরা। হাজিরার ধার্য তারিখেও আসামিদের আদালতে নেওয়া হয়নি। সোহাগের পরিবারের অভিযোগ, মামলার 2 নম্বর আসামি সরওয়ার হোসেন টিটু প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। লালা নওশিন জানাচ্ছেন। মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে আলোচিত সোহাগ হত্যা মামলার 32 দিন পেরোলেও 2 নম্বর আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এমন একটি ভিডিও প্রকাশ করেছেন সোহাগের পরিবারের সদস্যরা। সোমবার ছিল এই মামলার কোর্ট হাজিরের তারিখ, তবে আসামিদের আদালতে না আনায় তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আদালতে এসে মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার না করা নিয়ে নানা অভিযোগ করেন পরিবারের সদস্যরা। লোক ধরতে আছে যারা অজ্ঞাত তাদের, আর মেন যে আসামি ওই যে টিটুতে সে পরশুদিনকে রাত্র 2:30টার টাইমে সে হুন্ডা নিয়ে বের হয়ে গেল। তারা কি এগুলো দেখে না পুলিশ? তাহলে পুলিশের কাছে আমাদের কি আস্থা আছে? আমরা বারবার বলতেছি সরওয়ার হোসেন টিটুকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু পুলিশকে যখন এটা বলি, পুলিশ বলতেছে যে আমরা চেষ্টা করতেছি। যদি তারা চেষ্টাই করে তাহলে যে এই যে 10 তারিখে দিবাগত রাত্র 2:30টার সময় যে ও বাইক নিয়ে চলে গেল মিটফোর্ড থেকে ওর অফিস থেকে, এটা কিভাবে নিল? আমরা যে 5 জন সাক্ষী ছিলাম ঘটনার, আমাদের সাক্ষী পর্যন্ত তারা আমাদের না বলে বাদ দিয়ে দিছে। মামলার তদন্ত সংস্থা বদলানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। এই সংস্থার যে তদন্ত করে যাচ্ছে, এই সংস্থার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস নেই, এবং সেই কারণেই বাদীর সাথে কথা বলে আগামী দিনে আমরা অন্য যে কোনো সংস্থার তদন্ত করার জন্য আমরা বিজ্ঞত শরণাপন্ন হব। 9 জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। সোহাগের বোন বাদী হয়ে 19 জনকে আসামি করে হত্যা মামলা করেন। তাদের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আশিক ইসলাম বলেছেন, দেশ গঠনে সাংবাদিকদের সম্পৃক্ততা যত বাড়বে সাধারণ মানুষ ততই ভালো কাজে উদ্বুদ্ধ হবে। সোমবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের আমন্ত্রণে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সাংবাদিকরা সরকার ও রাজনৈতিক দলগুলোর ভালো মন্দ কাজের নির্মোহভাবে যত বেশি সমালোচনা করবেন সেসব আমলে নিয়ে দেশ তত এগিয়ে যাবে। মতবিনিময় সভায় সাংবাদিকরা অভিযোগ করে বলেন, সত্য তুলে ধরতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদের আমলে সাংবাদিকরা চাকুরি হারানো সহ নানা নির্যাতনের শিকার হলেও বর্তমানে তাদের সহযোগিতায় বিএনপি এগিয়ে আসছে না। আমরা সাংবাদিকতা করি কিন্তু 2টা কারণে, এক হলো সম্মানের কারণে, আরেকটা হলো পরিবর্তনের কারণে, যে আমরা সমাজে কিছু পরিবর্তন আনব। এই পরিবর্তনটা আনতে চাই আমি মনে করি যে আমরা এই কারণে যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি অন্যদের থেকে দেশপ্রেম বেশি, পরোক্ষভাবে আমাদের ভিতরে একটা দেশপ্রেম কাজ করে। কিন্তু আমি আসার পরে যেটা দেখলাম যে আমার সহজ কথা, এবং আমি ভাই স্পষ্টভাবে কথা বলি, সেটা হলো যে অনেক পরিবর্তন আসছে সাংবাদিকতায়, মাথা চেঞ্জ হয়েছে, বডি চেঞ্জ হয় নাই।
জুলাই যোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে ট্রমা ও নিরাময় একটি সম্মিলিত অগ্রগতির পথ শীর্ষক এক গোল টেবিল আলোচনা হয়েছে। সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে ডেইলি স্টারের রাজিমুর রহমান কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে মানসিক স্বাস্থ্যসেবা প্রসারে এ খাতে বরাদ্দ বৃদ্ধি, সাধারণ স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করা এবং অংশীজনদের একসঙ্গে কাজ করার উপর জোর দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মনিরা রহমান, সাজেদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক সহ অন্যরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভাষা বিজ্ঞান বিভাগকে যেন অন্তর্ভুক্ত করা না হয় সেই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা স্বজনপ্রীতির মাধ্যমে ভাষা বিজ্ঞান বিভাগকে শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগের সাথে অন্তর্ভুক্তির চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেবেন না তারা। শিক্ষার্থীদের প্রতিবাদের সাথে একাত্মতা জানান বিভাগের শিক্ষকদের কয়েকজন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, 2025-এর চূড়ান্ত খসড়া, কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের বিধান। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হবেন 13 আগস্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা, ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান। এবং বরিশালে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রকৃতি সংরক্ষণে সবাইকে উৎসাহিত করবে বলে বিশিষ্টজনদের আশা। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।